হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা। তাহলে কি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি এই সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি উৎস ও প্রেক্ষাপটের কথা। তাহলে কি প্রাচীন ভারতের বৈদিক ও ব্রাহ্মণ্য শিক্ষার পরবর্তী পর্যায়ে 600 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ যে ছিল, গৌতম বুদ্ধের অহিংসা ও দর্শনের ওপর ভিত্তি করে এক নতুন শিক্ষা ব্যবস্থার উদ্ভব হয়, যাকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত। তাহলে কি বলেছে এখানে, প্রাচীন ভারতে বৈদিক ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যে ছিল এই শিক্ষার কিন্তু পরবর্তী যে পর্যায়, সেই পরবর্তী পর্যায়ে যেমন কি বলা যায় যে 600 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু গৌতম বুদ্ধের অহিংসা ও দর্শনের ওপর ভিত্তি করে এক নতুন শিক্ষা ব্যবস্থার উদ্ভব হয় বা একটি নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু সৃষ্টি হয়, যাকে কি বলা হয়, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বলা হয় বা যাকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কিন্তু বলা যেতে পারে। এরপরে কি রয়েছে, এই শিক্ষার মূল লক্ষ্য ছিল জাগতিক মায়া ও দুঃখ থেকে চির মুক্তি পাওয়া, বাকি নির্বাণ লাভ করা এবং কি নৈতিক চরিত্র গঠন করা। তাহলে এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল, এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিছু কিন্তু লক্ষ্য ছিল। তাহলে কি কি লক্ষ্য ছিল, এই শিক্ষার মূল লক্ষ্যই ছিল হচ্ছে কি জাগতিক মায়া ত্যাগ করা এবং দুঃখ থেকে চির মুক্তি বা নির্বাণ লাভ। ঠিক আছে, তাহলে কি নির্বাণ লাভই ছিল এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। এবং কি নৈতিক চরিত্র, অর্থাৎ একজন ব্যক্তি যে রয়েছে তার কিরকম চরিত্র হওয়া উচিত, তার নৈতিক চরিত্র হচ্ছে ভালো করার কিন্তু এখানে কথা বলা হয়েছে। তাহলে কি এই যে বৌদ্ধ শিক্ষার কিন্তু বেশ কিছু হচ্ছে কি লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যগুলির ওপর ভিত্তি করে কিন্তু বৌদ্ধ শিক্ষা পরিচালনা করা হয়। তারপরে কি বৌদ্ধ শিক্ষার সাধারণ কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখে নাও তোমরা। প্রথমে রয়েছে হচ্ছে কি গণতান্ত্রিক ও সার্বজনীন। গণতান্ত্রিক ও সার্বজনীন কি রয়েছে, যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের জন্য এই শিক্ষার কিন্তু দরজা উন্মুক্ত ছিল। তাহলে কি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যে ছিল সেখানে কিন্তু সকলে প্রবেশের কিন্তু অনুমতি ছিল, অর্থাৎ কি জাতি ধর্ম কিন্তু সেখানে দেখা হতো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এই শিক্ষার দরজা কিন্তু খোলা ছিল। তাহলে কি বলেছে, তারপরে দেখো প্রতিষ্ঠানিক রূপ, অর্থাৎ প্রতিষ্ঠানিক রূপের মধ্যে বলা রয়েছে যে এই শিক্ষা ব্যবস্থা ছিল মূলত মঠ ও বিহার কেন্দ্রিক, অর্থাৎ আবাসিক শিক্ষা ব্যবস্থা। তারপরে কি রয়েছে, শিক্ষার মাধ্যম। তাহলে শিক্ষার মাধ্যম কি কি ছিল, সংস্কৃত ভাষার পরিবর্তে সাধারণত মানুষের বোধগম্য, অর্থাৎ কি সেই সময়ে যে বিখ্যাত পালি ভাষা ছিল সেই পালি ভাষাকে কিন্তু শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় হচ্ছে কি সংস্কৃত ভাষার পরিবর্তে কিন্তু পালি ভাষাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো। তারপরে কি রয়েছে, শৃঙ্খলা এবং সাম্যের কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের কঠোর শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে হয়। ঠিক আছে, তাহলে কি এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যে ছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের কি করা হতো, কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু থাকতে হতো এবং সকলের মধ্যে কিন্তু সাম্যের আদর্শ প্রচার করা হতো। অর্থাৎ সেখানে যে শিক্ষার্থীরা ছিল বা হচ্ছে শিষ্যরা ছিল তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু কি করা হতো, সাম্যের আদর্শ কিন্তু তাদের মধ্যে প্রচার করা হতো। তারপরে দেখো কি রয়েছে, শিক্ষায় প্রবেশ ও স্তর বিন্যাসের কথা বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে যে পর্যায়টি রয়েছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে কি প্রবজ্জা বা প্রবজ্জা। তাহলে কি বলেছে, প্রবজ্জা বলতে দেখো এখানে প্রাথমিক শিক্ষার প্রবেশের অনুষ্ঠান, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন বৌদ্ধ মঠগুলিতে প্রবেশ করবে তার আগে কিন্তু তাদের একটি অনুষ্ঠান করা হতো এবং অনুষ্ঠানের পরেই কিন্তু সে কিন্তু 8 বছর বয়সে কিন্তু সেই মঠে কিন্তু বৌদ্ধ মঠগুলিতে প্রবেশ করতে পারত। তাই কি বলেছে, প্রাথমিক শিক্ষার প্রবেশের অনুষ্ঠানকে কিন্তু প্রবজ্জা বলা হয়। সাধারণত 8 বছর বয়সে শিশু সংসার ত্যাগ করে মঠে প্রবেশ করে। বৌদ্ধ শিক্ষায় কিন্তু এই বিষয়টি তুলনা করা হয়েছে, অর্থাৎ বিশেষভাবে কিন্তু বলা হয়েছে। তারপর কি প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কি 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত মঠে অবস্থান করে বিনয় ও প্রাথমিক জ্ঞান অর্জন হতো। তাহলে কি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রথম যে পর্যায় ছিল অর্থাৎ প্রবেশের যে পর্যায় সেটাকে কিন্তু প্রবজ্জা বলা হয়, এবং কি দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেখানে কি করা হতো 8 থেকে 12 বছর বয়সী প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু কি করা হতো, সেই মঠেই কিন্তু থাকতে হতো এবং সেই মঠে থেকে কিন্তু বিনয় ও প্রাথমিক জ্ঞান অর্জন করতে হতো। তারপরে দেখো আরো একটি পর্যায় রয়েছে, সেটা হচ্ছে কি উপসম্পদা। অর্থাৎ কি উপসম্পদা বলতে কি বোঝানো হয়েছে, যে 20 বছর বয়সে উচ্চ শিক্ষায় প্রবেশের অনুষ্ঠান। অর্থাৎ 20 বছর বয়সে কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা একটি কি উচ্চ শিক্ষায় প্রবেশের একটি অনুষ্ঠান হতো। এটি অর্থাৎ এই অনুষ্ঠানটি যখন পার করা হতো, এটি পেরোলেই কিন্তু শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ভিক্ষু বা শ্রমণ হিসেবে স্বীকৃতি পেত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। তাহলে কি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে প্রবেশ করা এবং কি স্তর বিন্যাসের কথা, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে পাঠ্যক্রম। দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিন্তু একটি নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল। দেখো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এরও কিন্তু বিশেষ কিছু পাঠ্যক্রম রয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিন্তু পাঠ্যক্রমগুলি পরিচালনা করা হয় বিদ্যালয়ে বা হচ্ছে কি কলেজে, ঠিক আছে। ঠিক সেই রকমই সেই সময় কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থারও পাঠ্যক্রম ছিল। তাহলে কি পাঠ্যক্রমে কোন কোন বিষয় ছিল, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখো ধর্মীয়, কি বলেছে যে ধর্মীয় শিক্ষা রয়েছিল। তারপরে কি ছিল, পার্থিব ও লৌকিক শিক্ষা ছিল সেই সময় পাঠ্যক্রমে। তারপরে বৌদ্ধ শিক্ষায় হচ্ছে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কেও কিন্তু ছিল। তারপরে কি প্রথমে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে কি ধর্মীয় শিক্ষার ব্যাপারে কিন্তু পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলামের মধ্যে কিন্তু ছিল। কি ছিল, যে শিক্ষার মূল ভিত্তি ছিল আধ্যাত্মিকতা। তাহলে কি বৌদ্ধ শিক্ষার মূল ভিত্তি ছিল কি আধ্যাত্মিকতা এবং নির্বাণ লাভ করা। ত্রিপিটক অর্থাৎ সূত্র বিনয় অভিধম্ম এই সমস্ত কিছু কিন্তু পাঠ আবশ্যিক ছিল। তাহলে কি এই যে ত্রিপিটক যে গ্রন্থটি, এটি কিন্তু পাঠ করা কিন্তু আবশ্যিক ছিল, এটা কিন্তু পড়তেই হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। তারপরে কি ছিল, বৌদ্ধ ধর্ম ও দর্শনের গভীর চর্চাও কিন্তু সেইখানে করা হতো। তারপরে কি পার্থিব বা লৌকিক শিক্ষার কথা বলেছে, যা কি ব্যবহারিক জীবনের জন্য, যেমন কি চিকিৎসা বিদ্যা, আয়ুর্বেদ, যাকে বলা হচ্ছে আয়ুর্বেদ কিন্তু আমাদের অনেক প্রাচীন একটি ধারণা, ঠিক আছে। তো এই যে আয়ুর্বেদ, শিল্পকলা, তারপরে কি চরকা কাটা, তারপরে কি কৃষিবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু সেইখানে শেখানো হতো। তাহলে দেখো সেই সময় যে পাঠ্যক্রম ছিল, সেই সময় পাঠ্যক্রম কিন্তু অনেকটা উন্নতি ছিল। হয়তো সেখানে হচ্ছে সেরকম হচ্ছে কোনো পদ্ধতি ছিল না, কিন্তু অনেকটাই কিন্তু উন্নত ছিল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। তারপরে দেখো কি রয়েছে, শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতিতে কি রয়েছে, প্রধানত মৌখিক পদ্ধতি অনুসরণ করে কিন্তু শিক্ষাদান করা হতো। অর্থাৎ কি একজন গুরু হচ্ছে শিষ্যের সামনে বিভিন্ন শ্লোক তুলে ধরবে এবং শিষ্যরা কি করবে, সেটা কিন্তু শ্রবণ করে করে তারা কিন্তু সেটাকে মুখস্থ করবে, পরে কিন্তু মূল্যায়ন করা হবে। এবং কি বলা আছে, প্রশ্নোত্তর, আলোচনা এবং তর্কের মাধ্যমে কিন্তু শিক্ষাদান সেই সময় চলতো। তাহলে দেখো এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু পাঠ্যক্রমে কিন্তু বিভিন্ন বিষয় আমরা দেখতে পারলাম, চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ, তারপরে কি ধর্মীয় শিক্ষা, পার্থিব লৌকিক শিক্ষা, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। তাহলে এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু পাঠ্যক্রমের মধ্যেই ছিল। তারপরে কি বলা হয়েছে, যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু উচ্চমানের শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল। তাহলে সেই সময় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সেই সময় কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু উচ্চমানের অর্থাৎ উন্নত শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেগুলি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল। অর্থাৎ সেই সময় কিন্তু দেখো আন্তর্জাতিক খ্যাতি লাভ কিন্তু করেছিল। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কেন্দ্রগুলির নাম দেওয়া হয়েছে এখানে। কি কি রয়েছে, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, অদন্তপুরী। দেখো এই 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় এবং কি তক্ষশিলা নিয়ে কিন্তু এর আগেও আমি আলোচনা করেছি। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে এই কেন্দ্রগুলোতে চীন, জাপান, তিব্বত সহ দেশ বিদেশের বহু শিক্ষার্থী, বহু মানুষ কিন্তু এবং কি পণ্ডিত কিন্তু জ্ঞান চর্চার জন্য আসতেন, অর্থাৎ কি সমবেত হতেন। তাহলে কি বলা হয়েছে, এই যে প্রতিষ্ঠানগুলি কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কিন্তু গড়ে উঠেছিল, যা কি করেছিল, যা কিন্তু আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল, যেমন কি নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এবং কি অদন্তপুরীর কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল সেই সময়। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হচ্ছে দেখো কি ছিল, পারস্পরিক শ্রদ্ধা এবং কি
পারস্পরিক শ্রদ্ধা এবং ভক্তিযুক্ত, অর্থাৎ সেই সময় কি ছিল, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে একটি সম্পর্ক ছিল সেটা হচ্ছে কি ছিল, পারস্পরিক শ্রদ্ধা ও ভক্তির। বৈদিক যুগের মতো বৌদ্ধ শিক্ষায়ও কিন্তু গুরু অর্থাৎ কি উপাধ্যায় ও শিষ্যের কিন্তু সম্পর্ক ছিল অত্যন্ত মধুর এবং শ্রদ্ধাপূর্ণ। তাহলে সেই সময় কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কি ছিল, অর্থাৎ গুরু শিষ্যের সম্পর্ক ছিল মধুর এবং শ্রদ্ধাপূর্ণ। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, শিক্ষকেরা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখভাল করতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং ভুল করলে কিন্তু তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া হতো। শিক্ষার্থীরা গুরুর নির্দেশ পালনে সর্বদাই কিন্তু তৎপর থাকতো, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু সব সময় গুরুর আদেশ অনুযায়ী কিন্তু চলতো, গুরুর আদেশ পালন করত। গুরুর সেবা করা এবং মঠের নিয়ম কানুন কঠোরভাবে পালন করা তাদের পবিত্র কর্তব্য ছিল। তাহলে দেখো, গুরু এবং শিক্ষার্থীর যে সম্পর্ক, অর্থাৎ গুরু এবং শিষ্যের সম্পর্কর কথাও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমার্গের কথা বলেছে, যে নৈতিক জীবনের ভিত্তি। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বুদ্ধদেব কিন্তু 8টি পথ অনুসরণ করতে বলেছে নির্বাণ লাভের জন্য। ঠিক আছে, তাকে কিন্তু কি বলা হয়, অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ। দেখো, বৌদ্ধ শিক্ষায় বুদ্ধদেব যে রয়েছে, বৌদ্ধ শিক্ষায় বুদ্ধ নির্দেশিত 8টি নীতি বা অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হতো। অর্থাৎ এই যে 8টি মার্গ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, এগুলি কিন্তু অনুশীলন তাদের কিন্তু করতে হতো। এর মধ্যে রয়েছে সৎ বিশ্বাস, সৎ সংকল্প, সৎ বাক্য, তারপরে কি সৎ আচরণ, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা এবং সৎ চিন্তা, এবং কি রয়েছে, সৎ একাগ্রতার কথা কিন্তু বলা হয়েছে 8টি মার্গ রূপে। তারপরে কি রয়েছে দেখো, উপসংহার রয়েছে, অর্থাৎ কি শেষ পর্যায়ে। তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু তোমাদের আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, একটি সংক্ষেপে এখন উপসংহার নিয়ে আলোচনা করব। তাহলে কি, প্রাচীন ভারতের শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা একটি সংস্কার মুক্ত, গণতান্ত্রিক ও সার্বজনীন যুগের সূচনা করেছিল। বর্তমানে আধুনিক শিক্ষায় আবাসিক ব্যবস্থা, শৃঙ্খলা ও সাম্যের যে ধারণা আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু বহুলাংশে প্রাচীন বৌদ্ধ শিক্ষারই একটি উজ্জ্বল কি উত্তরাধিকার। অর্থাৎ কি, প্রাচীনকালে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষার সাথে কিন্তু বর্তমানে আধুনিক শিক্ষার কিছুটা হলেও মিল রয়েছে। তো দেখো, আজকের যে আমার আলোচনার বিষয়, সেই বিষয়টি কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, দেখো এখানে নিচে 2টো নাম্বার দেওয়া রয়েছে, এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।